নিয়ে বলল, দেবেটা 501 টাকা দে। 4 দিন পরে অমাবস্যা, সেই রাতে করালিডাঙ্গার শ্মশানে গিয়ে পিশাচকে ভোগ চড়াব, ভোগের খরচ দে। এই ধরনের ভণ্ডগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করাই এগুলোর পেশা। তার ওপর সবাইকে তুই তোকারি করাটা এদের অভ্যেস। মেজাজটা গেল গরম হয়ে। বললাম, তুই কাকে ভোগ দিবি না দিবি তার খরচ আমি দিতে যাব কেন রে? আর তুই আমাকে তুই তোকারি করছিস কোন সাহসে? আমি আবার তোর কোনো কালের বেটা হলাম রে? যা ভাগ এখান থেকে। সাধুটা আমার ধমক খেয়ে ওর গনগনে লাল চোখ দুটো বড় বড় করে আমার দিকে চেয়ে রোগ দেখিয়ে বলল, তোর ভালোর জন্যই বলছি রে বেটা, আমাকে খালি হাতে ফিরিয়ে দিলে তোর বিপদ আছে। টাকাটা দে। আমার হাতে বেশি সময় নেই। সাধুটার ঠেটামো দেখে আর ওর ভয় দেখানো কথাবার্তা শুনে আমার প্রচন্ড রাগ হলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ চিৎকার করে বললাম, তুই কি ভেবেছিস তোর এইসব ভয় দেখানো কথা শুনিয়ে আমাকে ভয় পাইয়ে আমার থেকে টাকা হাসিল করতে পারবি? বেটা ভণ্ড কোথাকার, তোর বুঝলু কি অন্য জায়গায় দেখা গে? যা ভালোই ভালো এখান থেকে যাবি, নাকি অন্য ব্যবস্থা করবো? আমার চিৎকার শুনে ডাকু দেখি শরীরটা টান টান করে দাঁড়িয়েছে। ওর গলা থেকে একটা চাপা গর্জন বেরিয়ে আসছে। আমি ডাকুর গলার চোখ চেনটা টেনে ধরে রাখলাম। সাধুটা ডাকুর দিকে একবার দেখে, আমাকে এমন দৃশ্যে একটা গালাগাল দিল যেটা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠলো। আমি চোখ চেনটা হাত থেকে ছেড়ে দিয়ে ডাকুকে ওর দিকে লেলিয়ে দিলাম। ডাকু ছুটে গিয়ে একলাফে সাধুটার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়লো। ডাকুর আচমকা হামলায় সাধুটা টাল সামলাতে না পেরে চিত হয়ে মাটিতে পড়ে গেল। ডাকু ওর বুকের দুপাশে পা রেখে মুখের কাছে মুখ রেখে দাঁড়িয়ে রইল। আমিও রাগ সামলাতে না পেরে সাধুটার কাছে ছুটে গিয়ে ওর পাঁজরে এক লাথি কষিয়ে বললাম, বেটা বদমাইশ ভণ্ড কোথাকার, এবার দেখা দেখি তোর কত ক্ষমতা। আজ তোকে কুকুর দিয়ে খাওয়াবো। আমার চিৎকার শুনে ঘর থেকে আমার গিন্নি সুমা ছুটে এলো। ব্যাপার দেখে চেঁচিয়ে আমাকে বলল, কি করছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শিগগির ডাকুকে সরিয়ে নাও। পথ চলতে কয়েকজন এই কাণ্ড দেখে দাঁড়িয়ে পড়েছিল। আমি ডাকুকে সাধুর বুকের ওপর থেকে সরালাম। সাধুটা উঠে দাঁড়াল, হাত থেকে ছিটকে যাওয়া খুলি আর হাতটা কুড়িয়ে নিল। তারপর আমার দিকে ওর রক্তরাঙ্গা চোখ মেলে এক দৃষ্টে চেয়ে থেকে নিজের বুকে হাতটা ঠুকে বলে উঠলো, আমাকে লাথি মারলি তুই? আমাকে অপমান করলি? মানে তুই পিশাচের অপমান করলি? এর ফল তোকে ভুগতে হবে। পিশাচ তোকে ছেড়ে দেবে না। পিশাচ তোর জীবন ছারখার করে দেবে। এক হাতে ডাকুর গলার চোখ চেইনটা ধরে অন্য হাত নেড়ে তাচ্ছিল্যের সুরে বললাম, যা যা, তোর ওসব পিশাচের ভয় অন্য কাউকে দেখা গে। যা, আর কোনোদিন যদি তোকে এ বাড়িতে ঢুকতে দেখেছি তো তোর কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। সাধুটা বাগান পেরিয়ে গেটের বাইরে চলে গেল। তারপর সেই হাড় আর খুলিটা আমাদের বাড়ির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কি সব মন্ত্র আওড়াতে শুরু করলো। আমি ওর রং তামাশায় আর মনোযোগ না দিয়ে আবার খবরের কাগজটা নিয়ে বসে পড়লাম। লোকটা চলে যাওয়ার পর সোমা আমাকে বলল, কি দরকার ছিল এরকম একটা বিশ্রী ঝামেলা করার? কটা টাকা ওকে দিলে কি এমন ক্ষতি হতো? বললাম, কি বলছো তুমি? ও আমাকে যে বিশ্রী গালাগালটা দিল তারপরেও আমি ওকে ছেড়ে দেব বলতে চাও? ওকে আরো মারা উচিত ছিল। ভিক্ষে চাইতে হয়তো ভিখির মতো এসে চাইলেই পারতো। 5-10 টাকা দিতাম, 50 দিতাম না হয়, তা না একেবারে 501 টাকা। টাকা গাছে ফলে আর কি, তাও আবার ভয় দেখিয়ে। যত সব বুজরুকি সময় বলল, এসব তান্ত্রিকরা কখন কার কিভাবে ক্ষতি করে তার কোনো ঠিক আছে? বাড়িতে একটা বাচ্চা আছে। তোমার এই বাড়াবাড়িগুলো আমার মোটেই ভালো লাগে না। আমিও রেগে মেগে বললাম, আমি তো তোমার মতো মনে কুসংস্কার পুষি না। তাই এই জাতের বদমাইশ ভণ্ডগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো বাসনা আমার নেই। সময় গজগজ করতে করতে ভেতরে চলে গেল। এই ঘটনার 4 দিন পর সেই সাধুর ব্যাপারটাও ততদিনে আমার মন থেকে উধাও হয়ে গেছে। সেদিন বাগবাজারে আমাদের এক সহকর্মীর নাতির অন্নপ্রাশনে আমাদের নিমন্ত্রণ ছিল। ওখান থেকে খেয়ে দিয়ে যখন শ্যামনগরে পৌঁছালাম, রাত তখন 11:15। আমাদের বাড়িটা স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। স্টেশনের কাছে গ্যারাজে আমার সাইকেলটা রাখা ছিল। জনহীন রাস্তায় সাইকেল চালিয়ে আসতে এমনিতে আমার কোনো অসুবিধে হচ্ছিল না, কারণ সেই পথ আমার কাছে নিজের হাতের তালুর মতো চেনা। কিন্তু অন্ধকারটা সেদিন বড় বেশি ছিল। সাইকেল চালাতে চালাতে আকাশের দিকে মুখ তুলে চেয়ে দেখলাম চাঁদের দেখা নেই। মনে পড়ে গেল ওই বেটা সাধুর হিসেব অনুযায়ী আজ অমাবস্যা পা রাস্তাটায় ঢুকেছি। এত রাতে রাস্তায় কোনো লোকজন নেই, আর কয়েকটা বাড়ির পরেই আমাদের বাড়ি। ঠিক তখনই খেয়াল করলাম রাস্তার একটা জায়গা থেকে সরু ধোঁয়া উঠছে, খুব ঘন ধোঁয়া। ভেজা খড় বা নারকেলের ছোবড়া জ্বালালে যেমন হয়, অনেকটা সেরকম। সাইকেল থামালাম। এখানে ধোঁয়া কেন? প্রথমে ভাবলাম কেউ হয়তো সিগারেট খেয়ে জ্বলন্ত টুকরোটা এখানে ফেলে গেছে, কিন্তু দেখলাম কোনো আগুন টাগুন দেখা যাচ্ছে না। তাছাড়া সিগারেটের ধোঁয়া এত ঘন হয় না। তাহলে কি রাস্তার নিচের পাইপে কোনো গ্যাস জমেছে? সেটাই কি বেরিয়ে আসছে কোনো ফাটল দিয়ে? রাস্তার আলোটা হাত 10 দূরে থাকায় তেমন স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। রাত হয়ে যাওয়ায় আশেপাশের বাড়িগুলোর আলোও নিভে গেছিল। সাইকেলে বসেই যতটা সম্ভব ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করলাম। ধোঁয়াটা ডাইনে বাঁয়ে দোল খেতে খেতে উপরের দিকে উঠতে লাগলো, তার আয়তনও বাড়তে থাকলো। দেখতে দেখতে সেটা একটা মানুষের শরীরের মতো হতে লাগলো। মাথা, ঘাড়, কাঁধ সব স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আমার তখন যাকে বলে স্পেলবাউন্ড দশা। এমন দৃশ্য জীবনে দেখিনি। দেখলাম সেই ধোঁয়া মূর্তিটার মাথার অংশে চোখ, নাক, মুখ ফুটে উঠছে। বিভৎস সে মুখ, তাকিয়ে থাকা যায় না। চোখের কোটর দুটোতে যেন আদ্যিকালের অন্ধকার জমাট বেঁধে আছে। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে সে আমাকে দেখছে, মুখটা হাঁ করা। আর সেই হাঁয়ের ভেতর থেকে উকি দিচ্ছে সূচের মতো অসংখ্য দাঁত। বাইরে জমাট অন্ধকার। দূরের গ্রামগুলোতে এখন শুধু কিছু ছড়ানো ছেটানো আলোর বিন্দু দেখা যাচ্ছে, ঠিক যেন স্থির হয়ে থাকা জোনাকির আলো। আর বারান্দার আশেপাশে উড়ন্ত জোনাকিদের অস্থির আলো। ঝিঝির ডানার একটা আওয়াজ দুপুরেই শুনেছিল সায়ন। এখন সেই আওয়াজ আরো জোরালো হয়েছে। এই অঞ্চলে যে 24 ঘন্টার মধ্যে গড়ে 14 ঘন্টা পাওয়ার কাট থাকে, সেটা সায়ন এই হোমস্টের কেয়ারটেকার হরির কাছে দুপুরেই জেনেছে। এই বাড়িটাতে জেনারেটর বা ইনভার্টার নেই, সেটাও হরি জানিয়েছিল। হরি পাহাড়ি উপজাতির মানুষ। এরা সাধারণত নিজেদের মাতৃভাষা অথবা হিন্দিতে কথা বলে, একটু আধটু বাংলা বলতে পারে।
একটা লণ্ঠন জ্বেলে এনে টেবিলে রেখে ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে বলল, স্যার এখন কি একবার চা পিবেন? তাহলে বানাইতে বলি। না না, ও সব কিছু নয়, একটু টায়ার্ড লাগছে। পরের দিন সকালে বাড়ির কাজের মেয়ে মিলি এঁঠো বাসন কোসন মাজতে বাড়ির পেছনের উঠানে পা রেখেই ও মা গো বলে চিৎকার করে উঠল। সোমা তখন রান্নাঘরে ছিল আর আমি বেডরুমে। দুজনেই সেই চিৎকার শুনে দৌড়ে গেলাম। গিয়ে দেখি মিলি উঠানে বসে ঠকঠক কাঁপছে। এঁঠো বাসনগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওর থেকে হাত 10 তফাতে সিমেন্ট বাঁধানো উঠানের মাঝখানে পড়ে রয়েছে ডাকু। গলার নলিটা ছেঁড়া, ওর শরীরের অনেকটা অংশ যেন কোনো বুনো জানোয়ার রেখে গেছে। উঠানের এদিক ওদিকে জমাট বাঁধা রক্ত আর ডাকুর শরীরের ছেঁড়া খোড়া টুকরো ছড়িয়ে আছে। বাবা গো বলে চিৎকার করে উঠে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল সোমাদিশা, আমাদের একমাত্র মেয়ে। দিন কয়েকের জন্য বাপের বাড়িতে এসেছিল আমাদের একমাত্র নাতি তাতাইকে নিয়ে। চেঁচামেচি শুনে ওর বেডরুম থেকে ছুটে এসে ওই ভয়ানক দৃশ্য দেখে বমি করতে শুরু করলো। এসব ঘোর অমঙ্গলের সংকেত। জ্ঞান ফেরার পর একটু সুস্থ হতেই সোমা বলল, ততক্ষণে আমি মিউনিসিপ্যালিটি অফিসে খবর দিয়েছি। ওরা লোক পাঠিয়ে ডাকুর বডিটা সরিয়ে উঠানটা ধুয়ে দিয়ে গেছে। বিছানায় আছড়ার সময় তখনও থেকে থেকে কেঁপে উঠছে। দিশা ওর পাশে বসে কাঁদছে। 3 মাস বয়স থেকে ডাকু আমাদের পরিবারের সদস্য ছিল। দিশা আর তাতাইকে ভীষণ ভালোবাসতো, সোমাকেও, আমাকে তো বটেই। আমার দিকে চেয়ে সোমা বলল, সব তোমার দোষ। সেদিন ওই সাধু বাবাকে অপমান করেছিলে, ডাকুকে লেলিয়ে দিয়েছিলে, এগুলো তারই ফল। তোমার জন্যই বেচারা ডাকুর এমন দশা হলো। ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোমা বলতে লাগলো, ডাকুটা এভাবে চলে গেল আমি ভাবতেও পারছি না। এরপর আরো ভয়ানক কি কি হবে কে জানে। আমার তো এখনো বুক কাঁপছে। আমি চুপ করে রইলাম। ডাকুর এইরকম ভয়ঙ্কর মৃত্যুতে আপনার মনে কোনো কষ্ট হয়নি? সায়ন জিজ্ঞেস করলো মোহিত বাবু। সায়নের প্রশ্নের জবাব না দিয়ে বলে যেতে লাগলেন, তাতেই তখনও ঘুম থেকে ওঠেনি। দিশা নিজের ঘরে চলে গেল। তারপরেই ওর ঘর থেকে চিৎকার শোনা গেল, ও বাবা, ও মা, শিগগির এস, তাতে কেমন যেন করছে। ঘরে ঢুকে দেখলাম 2 বছরের তাতায়ের শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে আর ওর মুখের কষ বেয়ে ফেনা বেরিয়ে আসছে। দিশা বলল, জ্বরে তাতায় দাপুড়ে যাচ্ছে। এ কি হলো বাবা? আমার তাতায়ের হঠাৎ করে এরকম হলো কেন? একটু আগেও তো দিব্যি ঘুমিয়েছিল। দিশা ডাক ছেড়ে কাঁদতে শুরু করলো। সোমা তাড়াতাড়ি ডক্টর বসুকে ফোন করতে গেল, কিন্তু ওনার ফোন লাগার আগেই তাতাই হঠাৎ করেই আবার আগের মতো হয়ে গেল। ওর গায়ে জ্বর নেই, মুখে ফেনাও নেই। বিছানায় শুয়ে সিলিং এর দিকে আঙুল তুলে বলতে লাগলো, ওটা কে গো, ওটা কে গো? দিশা ওকে জিজ্ঞেস করলো, কোনটাকে? সিলিং এ কাকে দেখছিস তুই? ওটা তো ফ্যানও বললো। না ফ্যান না, ওই যে ঘুলে বেলাচ্ছে। আঙুল তুলে সিলিং এর এদিক ওদিকে দেখাতে লাগলো আর বলতে লাগলো, ওই যে, ওই যে ওটাকে গো সিলিং এর দিকে দেখলাম, কিছুই নেই। দিশা কেঁদে উঠলো, বলল, মা তাতে ভুল বকছে, শিগগির ডাক্তার কাকাকে ফোন কর। ডক্টর বসু যখন এলেন তাতাই সম্পূর্ণ স্বাভাবিক, বিছানায় বসে খেলা করছে। উনি তাতাইকে ভালো করে পরীক্ষা করে বললেন, সবকিছু তো নর্মালি আছে দেখছি। আপনারা যেমন বললেন তেমন কোনো লক্ষণও তো দেখছি না। স্ট্রেঞ্জ ডক্টর বসু বিদায় নেওয়ার পর সোমা বলল, ডাক্তার কিছু করতে পারবে না, এটা সাধারণ রোগব্যাধির ব্যাপার নয়। আমি তারিণী কাকাকে ফোন করছি। একটা শান্তি সস্তায়ন করাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। চুপ করে থেকে মতো দিলাম। সোমা তখনই তারিণী কাকাকে ফোন করে সবকিছু খুলে বলল। সব শুনে উনি বললেন যে পুজো আর যজ্ঞের সমস্ত সরঞ্জাম সঙ্গে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। সেদিন বিকেলে কাঁচরাপাড়া থেকে তারিণীচরণ ব্যানার্জি এলেন, সোমাদের পারিবারিক পুরোহিত, তন্ত্রসিদ্ধ। ঘরে ঢুকেই 2 বার নাক টেনে হাওয়া শুকে বললেন, মরা পোড়ার গন্ধের সাথে পচা মাংসের গন্ধ পাচ্ছি, তোমরা পাচ্ছ না। এ বাড়িতে পিশাচ আছে, তাড়াতে হবে। ভয় পেও না, আমি ব্যবস্থা করছি। যজ্ঞের আয়োজন করলেন তারিণী কাকা। তখন সন্ধে হয়ে এসেছে। প্রায় 2.5 ঘন্টা যজ্ঞ চলল, সঙ্গে মন্ত্রপাঠ। যজ্ঞের ধোঁয়ায় আমার শরীরটা কেমন আনচান করতে লাগলো। ওখানে আর বসে থাকতে না পেরে বারান্দায় এসে বসলাম। যজ্ঞ শেষ করে তারিণী কাকা বললেন, আর ভয় নেই, পিশাচ বিদায় হয়েছে। সোমা বলল, এরকম কেন হলো কাকা? আমাদের ঘরে পিশাচ ঢুকল কেন? তারিণী কাকা বললেন, তোমরা বলছো সাধুটা পিশাচকে ভোগ দেওয়ার কথা বলেছিল, তার মানে ও ছিল পিশাচ তান্ত্রিক। তান্ত্রিকদের মধ্যে একমাত্র ওরাই পিশাচকে ভোগ চড়ায়। পিশাচ তন্ত্রের নাম শুনেছ? তন্ত্র সাধনার বিভিন্ন পদ্ধতির মধ্যে সব থেকে গুহ্য আর ভয়ঙ্কর সাধনা। আমার গুরুদেবের কাছে শুনেছি পুরাকালে মণি আর মল্ল নামে 2 ভাই ছিল, তারা অশুভ শক্তি সাধনা করত। তারাই নাকি অঘরী পন্থার প্রবর্তক। তাদেরই এক শিষ্য ডম্বরু সর্বপ্রথম এই পিশাচ তন্ত্রের সাধনা শুরু করেছিল। এই সাধনায় সিদ্ধিলাভ করতে হলে পিশাচকে তুষ্ট করার জন্য 51টা অমাবস্যায় 51টা নরবলি দিতে হয়। তোমরা নিশ্চয়ই পিশাচসিদ্ধ তান্ত্রিকদের কথা জানো। তারণী কাকা বলতে থাকলেন, যারা পিশাচকে বশ করে তাদের দিয়ে নানা রকম কাজ করিয়ে নেয়। কিন্তু পিশাচতান্ত্রিকের ব্যাপারটা অন্যরকম। এই সাধনায় সিদ্ধ হলে সাধক নিজেই পিশাচ হয়ে যায়। সাধকের আরাধ্য পিশাচ তার শরীরকে আশ্রয় করে, তখন পিশাচ শক্তির বলে সাধক হয়ে ওঠে মারাত্মক শক্তিধর। অঘরী তান্ত্রিকদের মধ্যে কেউ কেউ পিশাচ তান্ত্রিক হয়। এই শ্রেণীর তান্ত্রিকরা খুব ভয়ঙ্কর হয়। এরা যে কোনো প্রাণীর কাঁচা মাংস খায়। আমার গুরুদেবের মুখে শুনেছি, পিশাচ তান্ত্রিক কারোর উপরে বিরূপ হলে তার শরীরে অন্য পিশাচকে প্রবেশ করিয়ে দেয়। সেই পিশাচগ্রস্ত মানুষটা তখন আর 5টা সাধারণ মানুষের মতোই সংসারে থাকে, কিন্তু সবার চোখের আড়ালে ভয়ঙ্কর সব কাজ করে বেড়ায়। সে তখন যে কোনো প্রাণীকে, এমনকি মানুষকেও মেরে তার কাঁচা মাংস খেতে অভ্যস্ত হয়ে পড়ে। আমার গুরুদেবের মুখে একথাও শুনেছি, এই পিশাচরা যখন যাকে তাদের শিকার হিসেবে বেছে নেয়, তখন শুধু সেই মানুষ বা প্রাণীটাই তাকে দেখতে পায়, আর কেউ পায় না। মোহিত বাবাজি, তুমি ওই তান্ত্রিককে লাথি মেরে আর ওর উপরে কুকুর লেলিয়ে দিয়ে মোটেই ভালো কাজ করনি। এবারে আমার দিকে চেয়ে বললেন তারিণী কাকা,
কিছু মনে করো না বাবাজি, আমি তোমার বয়োজ্যেষ্ঠ হিসেবে বলছি, এমন চণ্ডাল রাগ কিন্তু ভালো নয়। ভেবে দেখ, শুধু ওই তান্ত্রিককে কেন, কোনো মানুষকে লাথি মারা বা তার উপরে কুকুর লেলিয়ে দেওয়াটা কি উচিত কাজ? আমি চুপ করে থেকে তারিণী কাকার দিকে চেয়ে রইলাম। সোমা তারিণী কাকাকে বলল, ওকে একটু বোঝান তো কাকা, মাথা গরম করে কি যে সব কাজ করে বসে। কিন্তু আমার হয়ে মুখ খুলল, বলল, দাদু একথা ঠিক যে আমার বাবা একটু রগস্টা স্বভাবের মানুষ, কিন্তু বাবা এসব কিছুই করতো না যদি লোকটা বাবাকে বিশ্রী গালাগাল না দিত। আর তাছাড়া বাবাকে ভয় দেখে টাকা আদায় করতে চাইছিল। ও এটা তো এক ধরনের লুটপাট। তানি কাকা হেসে উঠে বললেন, দিদি ভাই লুটপাট তো রোজই হচ্ছে। কতজন কত রকম ভাবে রোজ আমাদের লুটে পুটে নিচ্ছে। কেউ ফকির সেজে লুটছে, তো কেউ ব্যাপারী সেজে। কজনের ওপরে কুকুর লেলিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোর বাবার? ও কজন কিংবা লাথি কষাতে পারছে? আসলে আমরা সকলেই এগুলোকে চুপচাপ মেনে নিতে বাধ্য হচ্ছি, তাই না? যাকগে, এসব কথা বলতে গেলে আবার অন্য প্রসঙ্গ চলে আসবে, বাদ দে ওসব। তারপর কাকা আমাকে বললেন, বাবাজি শুনলাম তান্ত্রিকটা নাকি তোমাকে শাসিয়ে গেছিল, সেক্ষেত্রে তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। যাই হোক, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, এবার বাড়ির চারপাশে মন্ত্রবন্ধন করে দিচ্ছি। দুশ্চিন্তার কিছু নেই, সব ক্রিয়াকর্ম সেরে চা মিষ্টি খেয়ে তারিণী কাকা যখন উঠলেন তখন রাত 9টা বেজে গেছে। আমি একটা রিকশা ডেকে আনলাম, বললাম চলুন আপনাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। তারিণী কাকা বললেন, তার কোনো দরকার নেই বাবাজি, তুমি আবার এত রাতে কষ্ট করে এত দূরে যাওয়া আশা করবে কেন? আমি একাই চলে যাব, কোনো অসুবিধা হবে না। সোমা বলল, না কাকা, ও আপনার সঙ্গে যাক, ট্রেনে তুলে দিয়ে আসুক। আপনার বয়স হয়েছে, সঙ্গে এত জিনিসপত্র আছে, একজন সঙ্গে যাওয়া ভালো, ওর কোনো কষ্ট হবে না। সোমা বলল, না কাকা, ও আপনার সঙ্গে যাক, ট্রেনে তুলে দিয়ে আসুক। আপনার বয়স হয়েছে, সঙ্গে এত জিনিসপত্র আছে, একজন সঙ্গে যাওয়া ভালো, ওর কোনো কষ্ট হবে না। তারিণী কাকা আর আপত্তি করলেন না। তারিণী কাকাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম। সোমা দরজা খুলে বাগানের গেটের দিকে চেয়ে ভয় শিউরে উঠল। ওর কাঁপতে থাকা হাতটা তুলে বাগানের দিকে দেখাল। সেদিকে চেয়ে দেখি গেটের পাশে টগর ফুলের গাছটাতে একটাও পাতা বা ফুল নেই। সোমা কোনো রকমে বলে উঠল, তোমরা যাওয়ার সময় তো গাছটা ফুলে ভরা ছিল, দেখেছি বাগানের দিকে আলোগুলো জেলে ভালো করে দেখলাম, পুরো গাছটা পুরে কালো হয়ে গেছে, ঠিক যেন গাছটার নিচে চিতা জ্বালানো হয়েছিল। সরু ডালগুলো আগুনের তাপে কুকড়ে গেছে। গাছটার নিচে ঘাসের ওপর এক গাদা পোড়া ফুল আর পাতা পড়ে আছে, কিন্তু ঘাসগুলো সবুজই আছে, আগুন জ্বালানোর কোনো চিহ্নই সেখানে নেই। সোমার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। আমার ভয় হলো ও আবার অজ্ঞান না হয়ে যায়। তাড়াতাড়ি বারান্দায় গিয়ে ওকে ধরলাম। 12টা নাগাদ সোমার ফোনটা বেজে উঠলো। ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল। আমি ফোনটা ধরলাম। তারিণী কাকার বাড়ি থেকে ওনার বড় ছেলে বলল, বাবা বিকেলে আপনাদের বাড়িতে গেছিলেন কিন্তু এখনো ফেরেননি, আমরা খুবই চিন্তায় পড়ে গেছি। আমি বললাম, কিন্তু আমি নিজে নোটা 43-এর আপ রানাঘাট লোকালে কাকাকে তুলে দিয়ে এসেছি, টিকিটও কেটে দিয়েছিলাম। তোমরা বরং স্টেশনে খোঁজ খবর নাও। হরিঘরে ঢুকলো, হাতে ডিনারের ট্রে, রুটির থালা, চিকেন কষার বাটি আর স্যালাডের প্লেট টেবিলের ওপরে রাখলো। সায়ন মোহিত বাবুকে বলল, আপনি ডিনার নেবেন না? মোহিত বাবু বললেন, না, আমার খাবার রাখা আছে, সেটাই খাব। হরি অবাক চোখে একবার সায়নের দিকে, একবার ওর সামনে রাখা খালি চেয়ারটার দিকে চাইলো, তারপর সায়নের সামনে রাখা মদের সরঞ্জামের দিকে দেখলো। কত রকমের মাতাল আর পাগল যে আসে এখানে। সায়নকে বলল, খাবারগুলো গরম থাকতে থাকতে খেয়ে নিন স্যার, আমি চলে যাচ্ছি, বাসনপত্র কাল সকালে এসে নিয়ে যাব। এই বাড়ির পিছের কাটে যে আমরা থাকি, রাতে দরকার হলে ডাকবেন। সায়ন মাথা নেড়ে হ্যাঁ বলল। হরি চলে যাবার পর আবার বলতে শুরু করলেন মোহিত বাবু, পরের দিন সকালে বারান্দায় বসেছি, খবরের কাগজ দিতে এসে বিমল আমাকে বলল, কাকু সাংঘাতিক ব্যাপার, রেললাইনের ধারে একটা বডি পড়ে আছে, গলার নলিটা ছেঁড়া, দেখে মনে হচ্ছে বডির অনেকটা কোনো বুনো জানোয়ার খেয়ে নিয়েছে। কিন্তু বুনো জানোয়ার এখানে কোত্থেকে আসবে? লোকটাকে দেখে পুরোহিত বলে মনে হলো। বডিটার পাশে নামাবলি আর পুজোর জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। জিআরপি এসেছে। বডিটা কার এখনো জানা যায়নি, তবে এই এলাকার লোক নয়। আমার খুব খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। বিছানা ছেড়ে টেবিলে রাখা ডিনারে মন দিল সায়ন। নিস্তব্ধ রাত, ঝিঝির ডানার আওয়াজও বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে রাতচরা কোনো পাখির ডাক ভেসে আসছে। রুটি ছিঁড়ে চিকেন কষার গ্রেভি মাখিয়ে মুখে পুরল। স্যালাডের শশা মুখে দিল। মোহিতবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি খেতে শুরু করুন, আমারও খাওয়ার সময় হয়ে এসেছে, আপনাকে আর বেশিক্ষণ বিরক্ত করব না। তারপর এক এক করে আমার জীবন থেকে সবাই চলে যেতে লাগলো। মিলি, সোমা, দিশা, তাতাই, সবাই। কেবল আমি আজও অভিশপ্ত জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খিদে, প্রচণ্ড খিদে আমার, জানেন, এত খেলাম তবু খিদে যায় না। নির্জন বাড়ি আর অন্ধকারের সুযোগ নিয়ে লোকটা কি ওকে ভয় দেখানোর চেষ্টা করছে নাকি? মনে মনে হাসল সায়ন। এক টুকরো চিকেন মুখে দিয়ে চিবাতে চিবাতে বলল, দারুণ ভালো রেঁধেছে সায়নকে খাওয়ায়। মনোযোগী হয়ে উঠতে দেখে মোহিতবাবু বললেন, এতক্ষণ আমি যা বললাম আপনার বোধ হয় বিশ্বাস হলো না, তাই না সায়ন? ওনার প্রশ্নের কোনো জবাব দিল না, এক মনে খাবার চিবাতে লাগলো। আসলে একটানা বাজে গপ্প শুনতে শুনতেও বোর হয়ে গেছিল। হুইস্কির নেশাটাও জমে উঠেছিল। ও এখন একা থাকতে চাইছিল, কিছুক্ষণ গান শুনতে চাইছিল, কিন্তু চক্ষুলজ্জার খাতিরে ভদ্রলোককে চলে যেতেও বলতে পারছিল না। মোহিতবাবু যেন সায়নের মনোভাব বুঝতে পেরে আবার বললেন, আমার কথাগুলো আপনার বিশ্বাস হলো না, তাই না সায়ন? মোহিতবাবুর দিকে না তাকিয়ে রুটি ছিঁড়তে ছিঁড়তে এবারে একটু কড়া সুরেই বলল, না, আমি এসব বোগাস গপ্পে বিশ্বাস করি না। রাত হয়েছে, আমার মনে হয় আপনার এবার নিজের ঘরে যাওয়া উচিত। আমিও খেয়ে ঘুমোতে যাব এবারে। দে খুনো ও ও বিশা আসো হো হো কি না। আর রেকর্ড করা ভয়েসের নর্মাল স্পিড কমিয়ে দিলে শুনতে যেমন লাগে তেমনই বিকৃত আওয়াজে মোহিতবাবুর কথাগুলো ভেসে এল। সায়ন চমকে উঠে খাওয়া থামিয়ে মোহিতবাবুর দিকে চাইলো। লণ্ঠনের আলোতে দেখলো কালো পশমের চাদর জড়ানো ধূসর রঙের ঘন ধোঁয়ায় তৈরি একটা মূর্তি ওর পাশে দাঁড়িয়ে আছে।
তার চোখের কোটর দূরতে যেন আদ্যিকালের অন্ধকার জমাট বেঁধে আছে, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে সে সায়নকে দেখছে। মুখের হাঁটা অস্বাভাবিক রকমের বড়, আর সেই হাঁয়ের ভেতর থেকে উকি দিচ্ছে সূচের মতো অসংখ্য দাঁত। আমারও খাওয়ারও সময় হয়েছে কথা ভেসে এল সেই ধোঁয়া মূর্তিটার মুখ থেকে। সকালের চা নিয়ে এসে হরি দেখলো সায়নের ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখলো টেবিলে পড়ে থাকা আধ খাওয়া ডিনার আর মাটিতে পড়ে থাকা গলার নলি ছেঁড়া সায়নের আধ খাওয়া দেহ।